তবে যাবেই ঠিক করলে? হ্যাঁ, ভেবে দেখো মেজবু। দেখেছি। আর ফিরবে না? জানি না গো। বেশ, পারলে চিঠি লিখো। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন ড্রিম ডিজিটাল ইনকর্পোরেটেড নির্মিত স্ত্রীর পত্র। পরিচালনা, রেডিও রূপান্তর এবং গল্প পাঠ ঋতুপর্ণ ঘোষ। সঙ্গে অনির্বাণ ঘোষ, রাজদীপ ঘোষ এবং মুদাসসির হোসেন। শব্দগ্রহণ অমিত কুমার দত্ত। শব্দ পরিকল্পনা ও আবহ নির্মাণ সঞ্জয় দাস। গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র মাসিক পত্রিকায় শ্রাবণ 1321 বঙ্গাব্দে, অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে স্ত্রীর পত্র। মহেশ, কি ব্যাপার? 9টা বেজে গেল, কত দেরি করবি আর? কেন কর্তা? এই আপনার রুমাল, আপনার কোট, পকেট ঘড়িটা কি লাগিয়ে দেব কর্তা? মহেশ, বড় বৌমা ডাকছেন। মেজ কর্তার ঘরে আসি। যা। আপনারটুকু করে দিয়ে যাই কর্তা। না, দেখে আয়। আর শোন, জুতো মোজাটা কোথায়? শ্রীচরণ কমলেশ্বর, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। কি ব্যাপারটা কি তোর? কি করছিলি এতক্ষণ? কর্তাবাবু, আপনার চিঠি বড়মা দিলেন। আমার চিঠি? হ্যাঁ, বাড়ির ঠিকানা? ওই পুরী থেকে বাবা জগন্নাথের প্রসাদ দিয়ে গেল, সেই সঙ্গে আপনার এই খামটা। ও, চশমাটা তো ব্যাগে ভরে দিলুম, দে দেখিনি। কর্তাবাবু, বড়মা বললেন মেজ বৌমার চিঠি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পর সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে চিঠিখানি লিখছি। এই তোমাদের মেজ বউ এই চিঠি নয়। তোমার সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাই ও বাঁচল। বেটা ছেলে হলে গিয়ে রক্ষা পেত। চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। দেখুন তো কর্তা, জুতোর পালিশটা পছন্দ হয়েছে কিনা। আর মোজাটা? এই তো। একটু পরিয়ে দে তো। আর কথা বলিস না এখন,
তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন আমাদের বাড়ি। দুর্গম পাড়া গাঁয়ে, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা বলেননি। দেখি মুখখানা তোলো তো মামুনি। ও কি চমৎকার মুখ! নামটা কি তোমার? হ্যাঁ, ওকে, মৃণাল। মৃণাল মানে পদ্মের ডাঁটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলো। তা মা মৃণাল, তুমি ডাঁটা চচ্চড় রাঁধতে পারো তো মা? বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশে যত আলো এবং জগতের সকল শক্তি যেন এক পাড়া গেয়ে মেয়েকে, দুজন পরীক্ষককে 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন। তাই তো আমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। সারাদিন অত টোটো করে ঘুরে বেড়াও কোথায়? ঘুরে বেড়াই না তো, বাড়িতেই তো থাকি। এই এখানে নয় সেখানে, কখনো গোয়াল ঘরে নয় ছাতে। আমার তো ভালোই লাগে। এবার যদি তোমার মা এসে বলেন আমার অমন সুন্দর মেয়েটাকে খাটিয়ে মারছে শ্বশুর বাড়ির লোক, কি কাজের লোক তো আছে, তারা খাটবে, তুমি নয় জিরোতেও তো পারো। দুপুরবেলাটা বই পড়ি। অত পড়ে কি হবে? হ্যাঁ, তুমি কি আর রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি পাবে? শুধু শুধু সুন্দর শরীরটাকে খাটিয়ে মারা। যেটাকে তুমি সুন্দর শরীর বলছো সেটা তো থাকবে না গো চিরদিন, বরং বই পড়াগুলো কিছুটা হলেও থেকে যাবে। গোটা একটা জীবন আর কি নিয়ে থাকবো বলো? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে। সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? আমার ছোট্ট টবের গাছে
ছাতের পাঁচিল ছায়া ফেলে আড়াল করে আছে। চুল বাঁধবার পরে গাছের কাছে গিয়ে যখন দাঁড়াই আলস ভরে, ব্যাকুল করা গন্ধ আসে সাঁঝের বাতাস ভরে। রাত্রে একা একা নিঝুম রাতের আঁধার ভেঙে ফুলগুলি যায় দেখা, দেখি ওপর পানে চেয়ে জামদানি নীল ঘন আকাশ তারায় তারায় ছেয়ে। সেখান থেকেই বার্তা পাঠায় ফুলের গাছে নাকি শিশির ভেজা ভোর হতে আর কটা প্রহর বাকি। আমার একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাই পাঁশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেখানেই আমার মুক্তি, সেখানে আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি, সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে, সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে ওঠার ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে, সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সে উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ, উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল, নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টা সম্পর্কে এরা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আচ্ছা, আমাকে মার কাছে পাঠিয়ে দিলে হতো না? ও, তোমাদের সেই গ্রামের বাড়িতে? হ্যাঁ, কতবার করে মা লিখলেন। কেন? এখানে কি তোমার যত্ন আত্মি কিছু কম হচ্ছে? তা না, তবে দিদিরও তো নানা কাজ, আর কাজের লোকেদের কি কেবল আমায় নিয়ে পড়ে থাকলে চলে? তাই বলে এখন ওই দুর্গম রাস্তা ভেঙে, আর তাছাড়া বাড়ির এই প্রথম বংশধর, এ বাড়িরও তো একটা গৌরব আছে, সম্মান আছে। সেসব ফেলে কোথায় না অজ পাড়া গায়ে গিয়ে খোকা হলো। ও, খোকাই যে হবে তুমি ধরে নিয়েছ বুঝি? আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিলে। সে যদি বেঁচে থাকতো, তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলেন, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতুর ঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরের সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে।
কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। অনাদা জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভেতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখবোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটাই যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরের দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আঁতুড় ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো। দেখলাম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ, সেই জন্যেই ওই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে সে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলাম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনে রেখেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমন ভাব করতে লাগলেন যেন এই তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন, সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে কেবল আমার দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসেবে যায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এই বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম
এমনভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সে স্নেহটুকু করিয়ে নিয়ে তার মন হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14 চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো তবে ঘরের মেঝেটার জন্য লোকে উদ্বিগ্ন হতো। কাজে পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনে জোরই বা কজন লোকের ছিল। কিন্তু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোণও ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, তার উপর আবার তাকে ভোলাও শক্ত, সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজে আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠলো। হয়তো সে ঘামাচ্ছি না, তার কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক কানাডি ডাক্তার এসে বললে, আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই 2-1 দিনের সবুজ হইবে কি? বিন্দু তো তার ব্যামো লজ্জাতে মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা সকলে যখন মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালে বিয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছে, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বলে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? একটা বসন্তের রুগীকে বাড়িতে পুষে রেখেছো? বিন্দুর বসন্ত হয়নি। কি হয়েছে তাহলে? কি হয়েছে বোঝবার জন্যই ডাক্তারবাবু আরো 2 দিন অপেক্ষা করতে বলেছিলেন। তোমাদের তো সেসবুরও সইল না। কি আশ্চর্য! ওকে তো পথে ফেলে দিতে বলছি না, হাসপাতালে পাঠাও। রুগীর চিকিৎসা তারা তোমার থেকে ভালো করে, এটা মানবে তো? সত্যি রুগী হলে নিশ্চয়ই পাঠাতুম, সঙ্গে নিজে গিয়ে হাসপাতালে রাতও জাগতুম। ওর কিছু হয়নি। যাও, সব একটু শুয়েছে, চেঁচামেচি করলে ঘুমটা ভেঙে যাবে। যাও। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আরেক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কখনো দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সে মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো।
কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখত সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল। এক একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটা স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুঁত খুঁত খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। কোথায় গেল বলো তো বাজুবন্ধটা? এইখানে তো খুলে রেখেছিলাম, খাতার উপর চাপা দিয়ে। আচ্ছা, গয়না কি মাটির ঢেলা না পেপার ওয়েট? কাজের লোকেদের জিজ্ঞেস করেছো? ওরাই তো খুঁজলো আমার সঙ্গে এতক্ষণ। কোথায় যে রাখলাম, গয়নার বাক্সে নেই, আলমারিতে নেই, দেরাজগুলো সব দেখেছি। কাল বিয়ে বাড়িতে ফেলে আসুনি? না গো, ফিরে আসার পর বিন্দু এসে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলে, আমায় ছুঁয়ে ছুঁয়ে দেখলে। তখন হাতে বাজুবন্ধটা ছিল, আমি দেখেছি। তাহলে তো বোঝাই যাচ্ছে কার কাজ। মানে? আরো আদর দিয়ে মাথায় তোলো। কি বলতে চাইছো তুমি? বিন্দু সে চুরি করেছে? তোমার তো যখন যাকে নিয়ে পড়ো তারা দোষ দেখতে পাও না। দোষ দেখতে পাওয়া আর চোর অপবাদ দেয়া এক হলো? বলছি তো, এখন আর কোনো কিছু বলেই লাভ হবে না। গরিবের লোভ কাকে বলে সেটা যদি তুমি বুঝতে না চাও। আমার বাপের বাড়ি তো তোমাদের থেকে অনেক অনেক গরিব। তাহলে আমি এ বাড়িতে আসবার পর যা যা হারিয়েছে সব আমি নিয়েছি বলো? ও, এবার বিন্দুর সঙ্গে নিজেকে তুলনা করা শুরু হলো। ও, এই তো পড়ে আছে, দেখেছো? কখন ড্রেসারের তলায় গড়িয়ে পড়ে গেছে, দেখতেও পাইনি। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম, সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতাম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। ব্যাপারটা কি? কি? বারবার করে বলো ও নাকি চোর নয়, ডাকাত নয়, সতীসাধ্যী। আজ তো নিজের চোখেই দেখলাম। ওটা কি আগে বলো? ওই তোমার পুষ্যি বৌদি একটা আপদ জুটিয়েছেন বটে সংসার। শোনো, বিন্দুকে আমার সামনে আপদ বলবে না। তাহলে চোরই বলি, বেশি মানাবে বলো? কিসের জন্য চোর বলবে ওকে? বলছি যে দেখে এলাম নিজের চোখে। কি চুরি করেছে ও? চোরের তবু লজ্জা থাকে, বামাল সরিয়ে রাখে অন্য কোথাও। এ তো একেবারে দোকান কাটা। কি চুরি করেছে বলো না। দেখেইছো যখন,
সারাক্ষণ দেশ উদ্যান নিয়ে আছো? নিজের জিনিসপত্রের ওপর কোনো হুঁশ আছে তোমার? সেই গেল বছরের আগের পুজোয় কোন্নগরের পিসিমারা যে শাড়িটা দিয়েছিলেন তোমায়, হ্যাঁ, সেটাই পরে আছে মনে হলো। বাবা, তুমি আমার শাড়ি চেনো এত ভালো করে? কই, আমায় চেনার তো কোনো চেষ্টা করলে না কোনোদিন। কথা ঘুরিও না। সেই শাড়িটা আছে না গেছে জানো? আছে, বিন্দুর কাছে। ওকে আমি পড়তে দিয়েছি। কেন? এর অনেকগুলো উত্তর হয়, আপাতত আমার একটাও দিতে ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে তাহলে? সেটাই শোনো। আমার ইচ্ছে আমার শাড়ি আমি পরতে দিয়েছি। তারপর দিন থেকে আমি 5 শিকে দামের জোড়া মোটা কোরা কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সে দৃশ্য দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠছে, বিন্দুর বয়সও তেমন বেড়ে চলছে। সে স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয় ভালো। বিন্দু আমার পা জড়ি ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসার নামও করলেন না। বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চললো, ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বলে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করবো, তোমাদের পায়ে পড়ি, আমায় অমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্র আছে। তিনি বললেন, জানিস তো বিন্দু, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপর যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটাই তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না, কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না,
দিদিকে জানাবার ইচ্ছে ছিল, কিন্তু জানায়নি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল। বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললাম, না বিন্দি, তো যেমন দোষই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। তিন দিন গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভাড়া দিয়েছিল, তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের একপাশে বাস করতে দিয়েছিল। সকালে উঠে আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম। তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর থেকে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা আমি তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বে কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাশখারা কয়লার উপর বসে পড়লুম। মেয়ে মানুষ কি মেয়ে মানুষ দয়া করে না? বলে, তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলা পিতলের থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে। হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয় মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি যখন তাকে স্বামী ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচন্ড রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাতে ঠান্ডা ছিল, কিন্তু ভয় বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে, তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বলে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বলে কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয় জানি। মানে? সহজ কথাটার মানে বোঝো না? বিন্দু আমাকে মিথ্যে কথা বলবে না। এতটা ভরসা ওর ওপর? বৌদিও তো এত ভরসা করেন না। সেটা তার ব্যাপার। বিন্দুকে ছেড়ে দাও, ওকে শ্বশুর বাড়িতে ফেরত পাঠাতে হবে। না, মরে গেলেও না। তারপর শ্বশুর বাড়ির লোক যদি পুলিশ কেস করে? হাজতবাস তো ওদেরই করা উচিত। ফাঁকি দিয়ে পাগল ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো মেজো বউ, এটা কোর্ট কাচারির ব্যাপার। হলে হবে, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আর খরচাটা আসবে কোত্থেকে? আমার বাপের বাড়ি গয়না যা আছে তাই দিয়ে আমি খরচ চালাবো। ওকে যেতে দেব না। পথ ছাড়ো, সরো। আমার যে কি জোর আছে জানি নে,
কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতে হবে, এ কথা কোনো মতেই আমার মন মানতে পারলে না। আমি স্পর্ধা করে বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। আজখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তোকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামী দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে, সতীসাধ্যে সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্য মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকম ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সে এফএ ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, আয় 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 শরৎ, বস। থাক 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 থাক, পেনম করতে হবে না। তুমি কেমন আছো দিদি? আমার যেমন থাকার আছি। তুই কেমন আছিস ভাইটি? ওই চলছে। আমার থাকা না থাকাটা তো আড়ালে আবডালে, তাই সে থাকার কেমন মানে তোমাকে বোঝাতে পারবো না দিদি। খেয়েছিস? ঠিক আছে, তুমি ভেবো না। ভেবো নাকি? মহেশ, দুটো লুচি ভেজে দিতে বলি, একটু খা। তুমি বসো তো দিদি চুপ করে। ভাব করছো যেন আমি বাড়ির জামাই, ষষ্ঠী করতে এসেছি। কারুর বাড়ির জামাই হলেও তো নিশ্চিন্ত হতুম রে। জানতুম যে তোকে রাত দিন দেখবার একটা লোক অন্তত আছে। কেন গেরস্থের মেয়ের অমঙ্গল চাইছো দিদি? কোন দিন পুলিশের গুলিতে সাবার হয়ে যাব? বাংলাদেশে একে বিধবার অভাব নেই। ডাকছিলেন মেজ বৌমা? হ্যাঁ, শরৎ দাদাবাবু এসেছে, আমার ভাই। মতির মাকে একটু বলো তো মহেশ, ওর জন্য একটু লুচি আর মোহনভোগ করে আনতে। তাড়াতাড়ি বলবি, ও তাড়া আছে। হ্যাঁ আগে আচ্ছা মেজ বৌমা। সত্যিই তো দেখছি তুমি জামাই ষষ্ঠী না খাইয়ে ছাড়বে না। তার জন্য মূল্যও নেব। বুঝলাম না। বিন্দু, আমার কাছে যে মেয়েটি ছিল তার বিয়ে হয়ে গেছে, জানিস তো? হ্যাঁ, তুমি লিখেছিলে। ও পালিয়ে এসেছিল শরৎ। বিয়ের 3 দিনের মাথায় পালিয়ে এসেছিল শ্বশুরবাড়ি থেকে। ওরা লুকিয়ে ওদের পাগল ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছে। বলো কি দিদি? হ্যাঁ রে, সে অনেক কথা। তারপর ওকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছে এরা। লক্ষ্মী ভাই আমার, একবার ওর খবরটা আমায় এনে দে। ও মরে গেলেও আমায় চিঠি লিখবে না। তুমি ভেবো না দিদি। ঠিকানাটা আছে না খুঁজে বার করতে হবে? আছে বোধহয়। বিয়ের 3 দিনের মাথায় চলে এলো মেয়েটা।
মাথায় তখনও ভরা সিঁদুর, পায়ে আলতা, লুকিয়ে বসেছিল ওই নিচের ঘরে। সেই থেকে ওর সিঁদুর পরা মুখখানা মুখে ভাসছে। কি ব্যাপার, ভাই বোনে সলা পরামর্শ হচ্ছে বুঝি? না, এমনি শরৎ এসেছে একদিন পর, তাই গল্প করছিলাম। কেমন আছেন জামাইবাবু? দেখেছ, মতিমাকে সে কখন লুচি ভাজতে বললুম। মহেশ! শরৎ এসেছিল কেন? ভাই বোনের কাছে আসবে, তার কি কোনো বিশেষ কারণ থাকতে হবে? কথা ঘুরিও না মেজো বউ, আবার কি হাঙ্গামা বাঁধালে? সেই যে গোড়ায় যা সব বাঁধিয়েছিলুম, সে তো তোমাদেরই কীর্তি। আমাকে তোমাদের বাড়িতে এনে তুলেছিলে, তারপর থেকে যা চলার চলছে। কেন, নতুন করে কি হলো আবার? বিন্দুকে আবার এনে লুকিয়ে রেখেছো তুমি? কেন? খুকি সেজো না, ওর ভাসুর এসেছিল, ও আবার পালিয়েছে। নিশ্চয়ই তোমার কাছেই এসেছে। বিন্দু যদি সত্যি আমার কাছে আসতো, আমি ওকে লুকিয়েই রাখতুম, বিশ্বশুদ্ধ কাউকে জানতে দিতাম না, তোমাকেও না। প্রয়োজনে মিথ্যে বলতুম, কিন্তু সে হতভাগী আসেনি এখানে। তাহলে পালিয়ে গেল কোথায়? শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনী সে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে, তা ঝাঁঝ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি, তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো, আমাকে নিয়ে বিষম ল্যাঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে আসবো, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললেন, না। আমি বললাম, রাজি করাতে পারলি নে? সে বলল, দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ি যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলাম, তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এই সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়ে হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলা যে একটু ভেবে চিন্তে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু
সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, ও রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারত। তবে যাবেই ঠিক করলে? হ্যাঁ, ভেবে দেখো মেজবু। দেখেছি। বৌদির কাছে থাকলে হতো না কয়েকটা দিন? দিদি সামলে নেবে। তবে তুমি সামলাতে পারছো না কেন? এবার ঘুমো। আমাকে ছেড়ে থাকোনি তো কোনোদিন, থাকতে পারবে? থাকতে হবে। আর ফিরবে না? জানি না গো। বেশ, পারলে চিঠি লিখো। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনিভাবে দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের সে 27 নম্বর মাখন ভাড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলে চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সে মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সে মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদ এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্ব জগৎটা 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাটের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাঁধা নিয়ম, বাঁধা অভ্যাস, বাঁধা বুলি, এর সমস্ত বাঁধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টির এই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল, কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া,
কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে। ওই তো মৃত্যুর হাতে জীবনে জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউর খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করবো না। মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিল। তার শিকলে তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকে তো বেঁচে থাকা। আমি বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মেনা। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র। পরিচালনা, রেডিও রূপান্তর এবং গল্প পাঠ ঋতুপর্ণ ঘোষ।